সবাইকে আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিয়েছিলাম তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় বিষয় ছিল রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন। তো এই অধ্যায়ে আমি মূলত গত ক্লাসে তোমাদের রাজনৈতিক দল সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা মূলত এই অধ্যায়ের আরেকটি অংশ পড়ব, সেটা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে আলোচনা করার আগে আমি তোমাদের গত ক্লাস সম্পর্কে একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষার কৌশলটা ঠিক এইরকম, আমি এখন তোমাদের একটা প্রশ্ন বলবো, সেটা তুমি আমার ভিডিও টিউটোরিয়াল পজ দিয়ে তারপরে 5 মিনিট খাতায় লিখবে কিংবা চিন্তা করবে। যদি তোমরা গতকালকের ক্লাসটা বেশ মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে কিন্তু তোমরা কি এই প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারবে বলে আমার একটা দৃঢ় বিশ্বাস রয়েছে। তাহলে তোমরা প্রস্তুত হও, আমি কি প্রশ্ন করব। আমার প্রশ্নটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে দল ব্যবস্থা রয়েছে তার মূল পার্থক্যগুলো কি কি। আশা করি তোমরা আমার প্রশ্নটা বুঝতে পেরেছো এবং ভিডিও টিউটোরিয়াল বন্ধ করে অর্থাৎ পজ দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারো এবং মিলিয়ে দেখতে পারো যে তোমরা ঠিক কতটুকু সফল হয়েছো এই প্রশ্নের উত্তর দিতে। তো ক্লাস আজকেরটা আমরা শুরু করি। আজকের ক্লাসটা আমি যেভাবে সাজিয়েছি দেখো, আমি গতকাল তোমাদেরকে গত ক্লাসে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করেছি, তারপর রাজনৈতিক দলটা লিখেছি। তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ, সুশাসনের ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা কি, সে সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের ক্লাসে। তো রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আজকে আর বলছি না, এটা লেখার একটা অন্য কারণ আছে। এই ক্লাসের শেষের দিকে তোমরা বুঝতে পারবে যে এই ওয়ার্ডটা আমি পুনরায় আবার লিখেছি কেন। তো চলো আমরা তাহলে আজকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটি সামাজিক সংগঠন যেখানে কিছু মানুষ নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে চায়। আশা করি তোমরা এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে সংজ্ঞা সেটা বুঝতে পেরেছ এবং পুনরায় মনে হয় বলার প্রয়োজন নেই। যদি কারোর বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে পরের কথাটুকু একটু খেয়াল করলে সংজ্ঞাটা তোমরা পুনরায় বুঝতে পারবে। আমরা তাহলে এই যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞা থেকে কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সংজ্ঞার মধ্যে আছে। সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে যদি আমরা একটু আলাদা করি তাহলে কি কি বিষয় পেতে পারি একটু খেয়াল করো। সেটা আমি সংজ্ঞার মধ্যে সামাজিক সংগঠন শব্দটা ব্যবহার করেছি এবং নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সে বিষয়টিও উল্লেখ করেছি। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে সে বিষয়টি উল্লেখ করেছি, যেটা এইখানে লেখা আছে। এবং স্বাভাবিকভাবেই সংজ্ঞা থেকে যে তিনটা শব্দ আমরা বের করলাম, বের করে যদি একটু ছোট্ট আকারে চিন্তা করি তাহলে দেখব যে যেহেতু এটা একটি সামাজিক সংগঠন, স্বাভাবিকভাবে সেটা সংগঠনটি অরাজনৈতিক এবং বেসরকারি হবে। এখন এখান থেকে আরেকটি বিষয় বের করা যায়, সেটা কি, যেহেতু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিছু নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে, যেহেতু কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে, সেটা যদি বাস্তবায়ন হয়ে যায় কিংবা নাও হয়, তারা কিন্তু সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু তখন সেইখান থেকে সরে পড়ে, যদি সফল হয় সরে পড়ে এবং তারা যদি ভাবে যে কোনোভাবেই এটা সম্ভব না, সেক্ষেত্রে হয়তোবা তারা সরে পড়ে। সেই জন্যে এখানে আমরা আরেকটা পয়েন্ট আউট করতে পারি যে ক্ষণস্থায়ী। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে আমি সংজ্ঞা থেকে 5টি বিষয় বের করেছি। এই 5টি বিষয় আমি ইতিমধ্যে বললাম এবং তোমরা হোয়াইট বোর্ডের দিকে যদি একটু তাকাও তাহলে এই বিষয়গুলো আবারও দেখতে পাবে। তাহলে এই 5টা বিষয় মূলত কি, এই 5টা বিষয় মূলত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য, অর্থাৎ এই সংজ্ঞা থেকে কিন্তু আমরা 5টা বৈশিষ্ট্য বের করতে পেরেছি। আলাদা করে বৈশিষ্ট্য তোমরা পড়তে না চাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু
সংজ্ঞাটা মনোযোগ দিয়ে শুনলে এবং যদি উপলব্ধি করতে পারো তাহলে কিন্তু বৈশিষ্ট্য ঠিকঠাক মতো বোঝা সম্ভব। এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, আমার বিশ্বাস তোমরা সেটার উত্তর করতে পারবে, কিন্তু উপলব্ধি করার বিষয়টা থেকে কোনোভাবেই নিজেকে সরিয়ে নেওয়া যাবে না। যাই হোক, তাহলে তোমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি সেটা বুঝতে পেরেছো, সাথে সাথে বৈশিষ্ট্যও বুঝতে পেরেছো। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনের মধ্যে একটা কৌতূহল কাজ করছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ঠিক কী রকম হয়। আমরা তো বিভিন্ন ধরনের সংগঠনের নাম শুনি, এবং নামটাও একটু অদ্ভুত ধরনের, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অর্থাৎ প্রেশার গ্রুপ। তাহলে এটা কীরকম হয়, আমার মনে হয় দু একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা আমি স্পষ্ট করতে পারি। যেমন একটা দেশে, ধরো আমাদের দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংগঠন আছে, সাথে সাথে সামাজিক সংগঠনও আছে, আবার সাংস্কৃতিক সংগঠনও আছে। সেই সমস্ত সংগঠন কিংবা সেই সংগঠনের কিছু মানুষ, তারা তাদের পক্ষে কিছু দাবি আদায় করার জন্যে সরকারকে কিন্তু নানান সময়ে প্রভাবিত করে থাকে, এবং সরকার কিছু সময় বাধ্য হয় বা সেই বিষয়ে কিছু আংশিক মেনে নেয়। এইভাবে কিন্তু এই সমস্ত অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক গোষ্ঠীগুলো মূলত কী করে, মূলত এই সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকে। এবং আন্তর্জাতিকভাবেও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু বিদ্যমান। বর্তমানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে গতানুগতিক পদ্ধতি বা সিস্টেম, সেটা কিন্তু আর দেখা যায় না। কিন্তু এখন আধুনিক ধারা সৃষ্টি হয়েছে, সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারা কিন্তু কী করে, তারা কিন্তু চাপ সৃষ্টিকারী হিসেবে কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে কাজ করে। কাজেই গতানুগতিক ধারণা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে, অন্তত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে। আমার মনে হয় তোমরা কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছো যে আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কে বা কারা হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা যদি এটা বুঝতেই পারো, আমরা পরের টপিকে যেতে পারি। পরের টপিকটা কি? পরের টপিকটা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ আলাদাভাবে শেখার খুব একটা প্রয়োজন নেই, এবং এই প্রশ্নটার চেয়ে বরং পরের বিষয়টা দেখো তোমরা একটু, সুশাসনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা, এই প্রশ্নটাই বেশি আসে। তারপরে যেহেতু আমি বিষয়টা এখানে উপস্থাপন করেছি, দু একটি কথা বলেই যায়। কখনো যদি সৃজনশীল পরীক্ষায় এটা এসে যায়, সেক্ষেত্রে উত্তর লেখার কৌশলটা কেমন হতে পারে। তোমরা বৈশিষ্ট্যের মধ্যেই খেয়াল করো যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত সরকারের সিদ্ধান্তকে নানানভাবে প্রভাবিত করে সিদ্ধান্তটা তাদের অনুকূলে আনার সর্বাত্মক চেষ্টা করে। সেটাই মূলত কি চাপ সৃষ্টিকারীর অন্যতম প্রধান কাজ বটে। তাহলে আমরা এই টপিক থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে বের হয়ে পরের যে অংশটুকু আছে সেখানে গিয়ে আমরা কাজ করতে পারি। খেয়াল করো, এই পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হলো যে সুশাসন আনার ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ঠিক কী ধরনের ভূমিকা রাখতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর প্রায় সব দেশেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বর্তমান সময়ে এত বেশি ভূমিকা পালন করছে, যার কারণে সুশাসন আনার ক্ষেত্রে ক্ষমতাসীন সরকারগুলো অনেকাংশেই বাধ্য হয়। বাংলাদেশে কিন্তু তার ব্যতিক্রম নয়। মূলত আমরা তাহলে চলো শিখি যে সুশাসন আনার ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী ধরনের ভূমিকা নিয়ে থাকি। তো প্রথমেই আমরা দেখি যে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করা, অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নেয় বিভিন্ন সময়, সেই সিদ্ধান্তগুলো সরকার যে সবসময় সঠিক সিদ্ধান্ত নেবে এর কোনো নির্দিষ্ট করে বলার সুযোগ নেই। কারণ সরকার নিশ্চয়ই একটা রাজনৈতিক দল সরকারে থাকে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেক সময় ভুল সিদ্ধান্তও নিতে পারে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সাধারণত কী করে, সরকারকে অনেক সময় নানান আন্দোলন, সভা, সিম্পোজিয়াম, টক শো কিংবা পত্রিকা
পুস্তিকা লেখার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে সরকার তুমি এই কাজটা কিন্তু ভুল করছো। ফলশ্রুতিতে কি হয়, সরকার কিন্তু তার সিদ্ধান্ত কিছু অংশে পরিবর্তন করতে বাধ্য হয় বা প্রয়োজনও মনে করে বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে। কাজেই তখন দেখা যায় কি সরকার কাজটা দক্ষতার সাথে করছে এবং সঠিকভাবে করছে, যেটা সুশাসন আনার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রেখে থাকে। এরপরে কিভাবে আরও সুশাসন আনতে পারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন আইনসভাকে প্রভাবিত করে। এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আইনসভার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠানকে কিভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাবিত করে। আইনসভার অনেক সদস্যের সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লবিং তৈরি করে। ফলশ্রুতিতে অনেক সময় আইন প্রণয়ন নিয়ে বিতর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যরা কিন্তু চাপ সৃষ্টিকারীর পক্ষে ইনডিরেক্টলি কাজ করে ফেলে। সেক্ষেত্রেও অনেকটা বলা যেতে পারে সরকারের লাগাম টেনে ধরা সম্ভব হয়ে ওঠে এবং সেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা ভালো ভূমিকা নিয়ে থাকে। পরবর্তীতে কিভাবে সুশাসন আনার ক্ষেত্রে ভূমিকা রাখে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? বিচার বিভাগে প্রভাব বিস্তার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সারা পৃথিবীতে এখন আইনের শাসন নিয়ে প্রচুর কথাবার্তা হয়। প্রত্যেকটা মানুষকে সঠিক অধিকার বা সুযোগ দেওয়ার জন্য আইনের শাসনের বিকল্প নেই। তো সেখানে আইনের শাসনের কথা বললে বিচার বিভাগের কথাই বেশি মনে পড়ে বা আসা উচিত বটে। তো সেক্ষেত্রে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া সঠিক হওয়া, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যেন বিচারকরা দায়িত্ব পালন করে, সে ব্যাপারেও সরকারকে কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাবিত করে। সরকার তখন সঠিক নিয়োগ প্রক্রিয়া, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার আনয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে দক্ষতার সাথে। এরপরে আসো যে আমলাদেরকে প্রভাবিত করা। তোমরা জানো পৃথিবীর দেশগুলো এখন আমলাদের দ্বারা দারুণভাবে পরিচালিত হয় বা প্রভাবিত হয়। সরকার বা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে আমলাদের প্রভাবকে কোনোভাবেই দূরে রাখতে পারে না। তো সেক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকার কিংবা রাষ্ট্রের বিভিন্ন ইউনিটে আমলারা যেখানে যেখানে কাজ করে সেই সমস্ত প্রতিষ্ঠানের আমলাদের সাথে গিয়ে একটা সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের পক্ষের কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট আমলাদের প্রভাবিত করে। এবং এতে করে কি হয়, যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বিষয়টা যদি কল্যাণকর হয় বৃহত্তর স্বার্থে বা ক্ষুদ্র স্বার্থেও, সেখানে কিন্তু আমরা সচেতন কিংবা দক্ষতার সাথে কাজটা করে থাকি। ফলশ্রুতিতে সেখানে সুশাসন আনতে বেশ ভূমিকা পালন করে। আর একটা পয়েন্ট যেটা সুশাসন আনার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে, সেটা জনমত তৈরি। আমরা সাধারণ জনগণ প্রায়শই রাষ্ট্র কিংবা সরকারের অনেক সূক্ষ্ম ব্যাপারগুলো বুঝতে পারি না, কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তারা কখনো টেলিভিশনের টক শোতে আসে, পত্রিকায় লেখালেখি করে, পুস্তিকা বের করে, সভা করে, সিম্পোজিয়াম করে, ছোট ছোট আন্দোলন করার মাধ্যমে জনগণকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবহিত করে এবং জনগণ সচেতন হয়ে ওঠে। এতে করে কি হয়, জনমতটা যদি স্ট্রং হয় সেটা গণতন্ত্রের জন্য ভালো হয়, আর গণতান্ত্রিক ব্যবস্থা সুশাসনের জন্য অপরিহার্য। ঠিক এভাবেই সুশাসন আনতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা রাষ্ট্র কিংবা সরকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের একটি বিষয় বলতে চাই, সেটা এইরকম যে প্রথমেই তোমাদের আমি পজ দিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম গত ক্লাসের। ঠিক এই মুহূর্তে পজ তোমরা দিবে, কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই ভিডিও টিউটোরিয়ালে পজ দেওয়ার আগে। যে প্রশ্নটা তোমাদের রাখতে চাই সেটা হলো এইরকম যে, এই যে তোমাদের প্রথমেই বলেছিলাম যে রাজনৈতিক দল আমি আজকে কেন লিখেছি, যদিও আজকে টপিকের মধ্যে ছিল না। আজকে মূলত রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী সেই বিষয়টা কিন্তু তোমাদের প্রায় ক্লাসের শেষাংশে এসে তোমাদের শেখাবো। তো এখন আমি যখন বলছি যে পার্থক্য কী রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে, তখন তোমরা ভিডিও টিউটোরিয়ালটা পজ দিয়ে 5 মিনিট চিন্তা করে তোমরা তোমাদের খাতায় লিখে আমার সাথে একটু মেলানোর চেষ্টা করবে। দেখবে যে তোমাদের এই টপিকটা বাসায় আর পড়া লাগবে না, এখন এটা প্রস্তুত হয়ে যাবে। তো তোমরা দেখো যে রাজনৈতিক দল,
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমি একটু সংক্ষেপে লিখলাম। আমি তোমাদের আগেই বলেছি পার্থক্য তোমরা ছকের মধ্যে লিখবে। ছকের মধ্যে লিখলে পার্থক্যগুলো ঠিক মতো লেখার পরে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। পার্থক্যগুলো তোমরা যারা গত ক্লাস এবং আজকের ক্লাসটা করলে তোমরা নিজেরাই কিন্তু পারবে। ভিডিও টিউটোরিয়াল পজ দেওয়ার পরে এখন একটু মিলিয়ে দেখো, তোমরা পজ মানে মানে আবার অন করার পরে একটু মিলিয়ে দেখো আমি কি বলি তোমাদের চিন্তার সাথে মিলে কিনা। প্রথমেই রাজনৈতিক দল মূলত কি? রাজনৈতিক দল মূলত একটা রাজনৈতিক সংগঠন। আর চাপ সৃষ্টিকারী হচ্ছে একটা সামাজিক সংগঠন। এখানে লিখি রাজনৈতিক সংগঠন, এটা সামাজিক সংগঠন শব্দটি লিখলাম না, তোমরা বুঝতে পারছো, মূল কথাটুকু লিখলাম। এরপরে কি? রাজনৈতিক দল বৃহত্তর পরিসরে বা সামগ্রিক অর্থে কাজ করে, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময় ক্ষুদ্রতর অর্থে কাজ করে। রাজনৈতিক দল কিন্তু দীর্ঘকাল ধরে তাদের ক্রিয়াকলাপ চালিয়ে থাকে, আমরা সেটা লক্ষ্য করি। সেই অর্থে আমরা রাজনৈতিক দলকে অপেক্ষাকৃত স্থায়ী বলি এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে অপেক্ষাকৃত অস্থায়ী বলি। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবা যে রাজনৈতিক দলগুলোই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অর্থাৎ কোনো অর্থনৈতিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, সাংস্কৃতিক গোষ্ঠী কিন্তু রাজনৈতিক দলে নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। সে অর্থে আমরা একটা পয়েন্ট লিখতে পারি, নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে না। রাজনৈতিক দল মূলত জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। চাপ সৃষ্টিকারীর ক্ষেত্রে এমনটি দেখা যায় না। এটা তোমরা যেভাবে পারো শব্দটি গুছিয়ে নেবে, এমনটি নয়। তাহলে দেখো আমি 5টা পার্থক্য লেখার চেষ্টা করেছি, আরও তোমরা তৈরি করে নিতে পারবে যদি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করো, সেক্ষেত্রে আরও পার্থক্য তৈরি করা সম্ভব। তো সব মিলিয়ে এই হলো তোমাদের আজকের ক্লাস তোমাদের সাথে। তো আমি যে প্রশ্নটা রেখে গেছি তোমাদের প্রথমেই, যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার মধ্যে পার্থক্য কী কী সেটা তোমরা নিজেরা তৈরি করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। আর তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নাও। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।